আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতেও কমেনি গ্রাহক ভোগান্তি, প্রভাব পড়তে পারে পরিবহন ভাড়া, কৃষি পণ্য ও নিত্য পণ্যের বাজারে, আশঙ্কা ভোক্তাদের। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে তেলের দাম বৃদ্ধি, দাবি জ্বালানি মন্ত্রীর। দাম বাড়ানোর পরেও ভর্তুকি দিতে হবে সরকারকে। জ্বালানির মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা, ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা। বিশ্ব বাজারে দাম কমলেও দেশে বাড়ানো দুঃখজনক। দায়িত্ব নেয়ার পর কাল প্রথম বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লায় হামে ৩ শিশুর মৃত্যু, প্রকোপ বাড়ায় অনলাইন ক্লাসের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট, কাল শুনানি। এবং আমেরিকার সাথে দ্বিতীয় দফা আলোচনায় তারিখ নির্দিষ্ট হয়নি, জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লিতে তলব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের সেই চিরচেনা ভিড় দেখা যায়। তেল নিতে আসা গাড়িগুলোর ভিড়ে পাম্প এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। পরিবহন ভাড়া, কৃষি পণ্য এবং নিত্যপণ্যের বাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধির প্রভাব পড়বে, আশঙ্কা ভোক্তাদের। শনিবার রাতে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের লিটার প্রতি 15 থেকে 20 টাকা দাম বাড়ায় সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। জ্বালানি সংকটে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দিন কিংবা রাত পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, কখনো কখনো 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল না পেয়ে তীব্র হতাশা নিয়ে ফিরতে হচ্ছে গ্রাহকদের। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তবে দেশের জ্বালানি তেলের সংকট নেই, সরকারের এমন দাবির পর মূল্যবৃদ্ধিকে স্ববিরোধী অবস্থান বলে মন্তব্য করছেন গ্রাহকরা। 4:30 দিকে এসে এখানে নামাজ পড়ছি, খুব কষ্ট ভাই, আর রোদ, কোনো ছায়া নাই। তেলের দাম বাড়লে কি করার, বাইক চালাতে নিতে হবে না, নিতে হবে অবশ্যই। এটা আসলে যে কবে পরিত্রাণ হবে এটা তো বলা মুশকিল, আমরা তো আসলে বলতে পারতেছি না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়া, কৃষিপণ্য ও নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলে মন্তব্য করছেন ভোক্তারা। সর্বপ্রথম খাবার দাবার থেকে শুরু করে সকল পণ্যের উপরে আমরা যে পণ্যটা বাইরে থেকে বহন করে নিই, ঢাকার বাইরে সব তো ডিজেল চালিত যানের মাধ্যমেই আসে, তো সব কিছুরই দাম বাড়বে। এদিকে তেল সরবরাহ করতে আসা গাড়ির দীর্ঘ লাইনের ফলে পাম্প সংশ্লিষ্ট এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, যার ফলে একদিকে যেমনি নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে অচল হয়ে পড়ছে ঢাকার পরিবহন ব্যবস্থা। যেহেতু টার্মিনালের ধারণ ক্ষমতা কম, কিছু গাড়ি ঢুকতেছে, আবার কিছু গাড়ি বের হচ্ছে। এই বের হওয়া গাড়ির এই গ্যাপটাতে ঢোকার জন্য এরা এখানে দাঁড়ায় আছে। ভোগান্তি কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করলেন জ্বালানি মন্ত্রী। সেই সাথে স্বীকার করে নিয়েছেন যুদ্ধের কারণে বিশ্বের মতো বাংলাদেশও এর নেতিবাচক প্রভাব পড়বে। মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে কোনো বিকল্প নেই। আবার জ্বালানি কিনতে ভর্তুকি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে। সব মিলে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দাম বাড়ানোর পরেও ভর্তুকি দিয়ে যেতে হবে বলে জানালেন জ্বালানি মন্ত্রী। অবস্থার মধ্যে আমরা আছি। গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেড়ে আমরা স্বর্ণীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি। ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব, তাহলে আমার মন্ত্রণালয়ে যে বসে ওখান থেকে হিসাব নেব। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার
শফিকুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন। জামাত আমির বলেন, বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে তখন বাংলাদেশের দর সমন্বয়ের নামে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, জনজীবনে এমনিতেই মানুষ জীবনযাত্রায় ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তা হবে মরার উপর খাড়ার ঘা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আগামীকাল প্রথমবারের মতো বগুড়া যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশ নেবেন। এই সফর ঘিরে তার পৈতৃক ভিটা গাবতলী সহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে সোমবার বগুড়া যাচ্ছেন তারেক রহমান। এই সফরকে ঘিরে বগুড়ায় চলছে উৎসবের আমেজ। বগুড়ায় একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা, স্বাস্থ্য খাতে আধুনিক সুযোগ সুবিধা সংযোজন, খাল খনন ও জলাবদ্ধতা নিরসন সহ নানা প্রকল্প। ১৯ বছর পর এই বাগবাড়ি এবং গাবতলীতে আসার খবর পাওয়ার পর সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মী সবাই উজ্জীবিত। নসিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাগবাড়িতে এই ফ্যামিলি কার দেবে, তার বাড়ির পাশেই খাল খনন হবে এবং জিয়া রহমান হাসপাতাল পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী হয়েছেন বগুড়ার সন্তান, বগুড়ার উন্নয়ন হবে, এটাই স্বাভাবিক। বিগত ১৫টি বছর আমরা যে বঞ্চিত ছিলাম, সেই বঞ্চিত জায়গা থেকে আমরা আমাদের সমতার জায়গায় আসতে চাই। প্রধানমন্ত্রীর এই সফর বদলে দিতে পারে এলাকার উন্নয়নের চিত্র, এমনটা মনে করছেন বগুড়াবাসী। এলাকায় একটা সাড়া পড়ে গেছে সবকিছুতে, ছেলে মেয়েরা চিন্তা করতেছে কেমনে তারা তাকে বরণ করবেন। আনন্দ, আমি তো উৎফুল্ল হয়ে গেছি যে আল্লাহ এই মাটিতে আসলে আমি দেখতে পারবো। এই 18 বছর পিছিয়ে যাওয়া বগুড়াকে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এটি বগুড়া মানুষের পথ। যখনই সিটি কর্পোরেশন হবে তখন কিন্তু এর পরিধি, উন্নয়নের পরিধি অনেক গুণে বেড়ে যাবে, সর্বসেক্টরে, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, যোগাযোগ ইত্যাদি। সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের এই জনসভাটা অনুষ্ঠিত হবে। আমাদের জনসভার প্রস্তুতি প্রায় শেষ। তিনি বগুড়া প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেরিয়েছেন। বগুড়ার মানুষের কিভাবে কর্মসংস্থান করতে হবে, বগুড়ায় কিভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে, বগুড়ায় কোনটা নেই সেটা বগুড়ায় দিতে হবে, সবই তার নলেজে রয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। দেশ জুড়ে বেড়ে চলছে হামের প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে হাম রোগীর সংখ্যা। রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লায় হাম ও এর উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। তবে কিছু জায়গায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অনেকেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন আশিকুর রহমান। প্রতিদিনই হামের প্রকোপ বাড়ছে দেশের বিভিন্ন জেলায়। নবজাতক ও শিশুরা যুক্ত হচ্ছে সংক্রামক এই রোগের তালিকায়। রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত রাজশাহী বিভাগে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন ১০ রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন রোগের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রয়েছে আরও ১৩২ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩৪ শিশু। এছাড়া চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৭২ জন। অন্যদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ শিশু মারা গেছে। শিশুদের পাশাপাশি বয়স্করাও উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। চলতি মাসেই লক্ষণ নিয়ে মোট ৪৬ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১৭ জন এখনও চিকিৎসাধীন। পাবনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৫ জন। প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে শয্যা সংকটে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। আশিকুর রহমান, ATN বাংলা।
এদিকে দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সব স্কুল কলেজের সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইন পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি আগামীকাল। রিট আবেদনটি উপস্থাপনের পর বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চ শুনানির জন্য এদিন ঠিক করেন। দেশে হামে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় গত ২ এপ্রিল উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সাথে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে চাননি। দর্শক, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য দিচ্ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ আন্দোলনে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যাসহ ৩ অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানির জন্য ২৩ এপ্রিল দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ শাসন আমলের র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়। সকালে এসব মামলায় গ্রেফতার সেনা কর্মকর্তা সহ মোট ২০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ ৩ অভিযোগের মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যের পরবর্তী তারিখ ২১ এপ্রিল ঠিক করেছেন ট্রাইব্যুনাল। রাজধানীর পল্লবী দিয়াবাড়ি এলাকায় অটোরিকশা চালক সাইফুল ইসলাম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে ধামরাই ও দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কবির শেখ ও শহীদুল ইসলামকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় চুরির উদ্দেশ্যেই সাইফুল ইসলামের অটোরিকশা ভাড়া করে তাকে তুরাক এলাকায় নিয়ে যায় তারা। পরে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা নিয়ে তারা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে এর আগেও অটোরিকশা চুরি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে থানায় মামলা রয়েছে। গতকালকে একজন আসামি কবির ওরফে স্বপন তাকে তুরাক থানা থেকে এবং আরেকজন আসামি অন্যতম সহযোগী এবং মাস্টার মাইন্ড শহীদুল ইসলামকে ঢাকা জেলার ধামরাই থানাধীন থানা বাস স্ট্যান্ড হইতে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। অটো চালক সাইফুল ইসলামকে চেতনানাশক প্রয়োগ করে ওখানে তাকে অজ্ঞান করে ফেলা হয় এবং তাদের একজন সহযোগী নাম ইয়াসিন, সে অটো নিয়ে ওখান থেকে চলে যায় এবং বাকি সদস্যরা তার লাশকে গুম করার উদ্দেশ্যে দিয়াবাড়ি ১৬ নম্বর সেক্টরস্থ লেকে ফেলে হত্যা করে। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। আমেরিকার সাথে দ্বিতীয় দফা মুখোমুখি আলোচনায় তারিখ এখনো নির্দিষ্ট হয়নি বলে জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তুরস্কের আন্তালিয়ায় সাংবাদিকদের তিনি বলেছেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে বৈঠকে বসবে না তেহরান। এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় পৌঁছাতে অনেক সময় লাগতে পারে। ওদিকে শনিবার হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী 2টি জাহাজে গুলি চালানোর অভিযোগে দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে মোদী সরকার। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। আমেরিকার সঙ্গে ইরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনা আসছে সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে শনিবার কয়েকটি সূত্রের বরাতে খবর দেয় CNN। জানিয়ে বেশ আশার সঞ্চার হয়। কিন্তু হরমুজ প্রণালী যেমন 24 ঘন্টা উন্মুক্ত না থাকার আগেই আবারও বন্ধ হয়ে গেছে, তেমনি মুখোমুখি আলোচনার বিষয়টিও অনিশ্চয়তায় পড়ে গেছে। তুরস্কের আন্তালিয়ায় সাংবাদিকদের ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, তেহরান ওয়াশিংটন দ্বিতীয় দফা আলোচনায় তারিখ এখনো নির্দিষ্ট হয়নি। এক প্রশ্নের জবাবে সাইদ জানান, কিছু বিষয়ে এখনো একমত হতে পারেনি উভয় পক্ষ।
তিনি বলেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে বৈঠকে বসবে না তেহরান। I can assure you that Iran is very much committed to diplomacy. The point is that the other side should abandon its maximalist position. এদিকে আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরামর্শেই মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক এক ফোরামে তিনি ওই কথা বলেন, জানান অযথা পেন্টাগনের সেনাদের প্রাণনাশের হুমকিতে ফেলে দেওয়া হয়েছে। ওদিকে শনিবার হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর অভিযোগে দিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে নরেন্দ্র মোদী সরকার। এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। সেই সাথে সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। তবে আইআরজিসি জানিয়েছে, আমেরিকার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে এবং যতদিন না ওয়াশিংটন নৌ অবরোধ তুলে নিচ্ছে ততদিন খুলে দেওয়া হবে না গুরুত্বপূর্ণ এই প্রণালী। আদিব মোহাম্মদ, ATN বাংলা। বর্তমান সরকার শূন্য থেকে যাত্রা শুরু করেছে এবং সরকারের তহবিলও পর্যাপ্ত অর্থ নেই। তা সত্ত্বেও সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর এলাকায় ঝিনাই নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি গুরুত্ব বিবেচনায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। মাইনাস পয়েন্টে ছিল ডক্টর ইউনূস, তিনি একটা পর্যায়ে মাইনাস থেকে অন্তত শূন্যতে নিয়ে এসছে। আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফরিদপুরের মাঠ জুড়ে সাদা ফুলের গালিচা, যেদিকে চোখ যায় সবখানে দোল খাচ্ছে পেঁয়াজ বীজের কদম। এবছর বীজ বিক্রি করে প্রায় 550 কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন এই অঞ্চলে কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা কৃষি অধিদপ্তরের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ফরিদপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সাদা ফুলের সমারোহ। বিভিন্ন মাঠে মাঠে চলছে বীজের পরিচর্যা। দিনকে দিন সাদা সোনা হিসেবে পরিচিত পেঁয়াজ বীজের আবাদ বাড়ছে এ জেলায়। এবছর আবাদ হয়েছে রেকর্ড পরিমাণ। তবে এবছর বেশিরভাগ ক্ষেতে মৌমাছি না থাকায় হাত দিয়ে পরাগায়নের কারণে খরচ বেড়েছে কৃষকের। চাষিরা জানান, বাজার মূল্য ঠিক থাকলে তারা এবার বীজ বিক্রি করে লাভবান হবেন। দাবি জানান, সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি ভারত থেকে বীজ আমদানি বন্ধের। বীজের ভালো দাম পাওয়ায় এবছরে আমরা উৎপাদন বাড়াইছি। আবহাওয়া যদি অনুকূলে থাকে এবছরে ভালো দাম পাবো। বিঘা বীজ উৎপাদন করতে 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়, বাজার মূল্য 7 থেকে 8 লাখ টাকা। সরকার যদি আমাদেরকে কারিগরি দিক এবং সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে, তবে আমরাই বরং আগামীতে এই পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ বাইরে রপ্তানি করতে পারবো। পেঁয়াজ বীজের আমদানির নির্ভরতা কমাতে এবং বীজের উৎপাদন বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে এখন যে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে পরাগায়নটা যদি তারা ভালোভাবে করতে পারে, বিশেষ করে হ্যান্ড পলিনেশন যদি আমরা ভালোভাবে এখানে করতে পারি, তাহলে পেঁয়াজের যে গুণগত মান, বীজের যে গুণগত মান, এই গুণগত মান ভালো থাকবে। এবছর প্রায় 1200 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদনের আশা কৃষি বিভাগের, যার মূল্য প্রায় 550 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দুকধারীর হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। পরে পুলিশের অভিযানে ওই হামলাকারীও নিহত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, স্থানীয় সময় শনিবার হামলাকারী বন্দুক নিয়ে শহরের একটি সুপার মার্কেটে ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে। এ সময় এলোপাথারি গুলিতে নিহত হন 6 জন।
পরে পুলিশের বিশেষ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরস্ত্র করার চেষ্টা করে। প্রায় 40 মিনিট আলোচনার চেষ্টা ব্যর্থ হলে গুলি করে হত্যা করা হয় বন্দুকধারীকে। আবারও ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সকালে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অভিযোগ করে জানায় সিনপো অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে সমুদ্রে আছড়ে পড়ে। তবে ক্ষেপণাস্ত্রটি দেশগুলোর জলসীমার বাইরে আঘাত হানে বলে নিশ্চিত করেছে টোকিও। চলতি বছর পিয়ংইয়ংয়ের 7ম এবং এপ্রিল মাসে 4র্থ পরীক্ষা ছিল এটি। সিওল জানায় তারা যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। এবছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর কথাও জানায় দক্ষিণ কোরিয়া। তবে নিজেদের পারমাণবিক শক্তি বৃদ্ধি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কিম জং উন সরকার। এবারে খেলার খবর। রাজধানীর মিরপুর মাজার রোড সংলগ্ন ঐতিহাসিক গাবতলী খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে পুনরায় তা খেলার উপযোগী করার ঘোষণা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 107 বছরের পুরনো এই ঐতিহ্যবাহী মাঠটি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। আজ থেকে 107 বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে 1.7 একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে দেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের দখল বাণিজ্যে মাঠের অস্তিত্ব বিলীন প্রায়। মাঠ পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। একটি বৃহৎ অংশ এখনো দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিটি কর্পোরেশনের আওতায় যত অবৈধ স্থাপনা আছে সব উচ্ছেদ করা হবে। তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে, আমরা সরজমিনে দেখেছি। এবং কোর্টের একটা মনে হয় একটা কি রায়ের মতো আছে, কোর্ট তো জনগণের জন্য, আইন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। বীরপুর সিদ্ধান্ত হাই স্কুলের শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা জানান, বিগত সরকারের আমলে রাজনৈতিক মদদে মাঠ দখল করে অবৈধ ভবন ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন প্রভাবশালীরা। অবশ্যই বিশ্বাস করি এই মাঠটি অবমুক্ত হবে এবং দখলমুক্ত হবে। নিজেরা অন্য দাগেরটা এখানে ঢুকাই দিচ্ছে, দিয়া মামলাটা এই 371 নম্বর নিয়ে গেছে গা। এইটা একটা চিটিং। আমরা আইনগতভাবে যাচ্ছি আপনাদের মাধ্যমে, আমরা চাই আমাদের এই মাঠটা পুনরুদ্ধার হোক। এটা খেলার মাঠ, এটাকে উন্মুক্ত করে দেন। এদিকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের আওতায় ফুটবল, হকি থেকে শুরু করে বিভিন্ন ফেডারেশনের আরও 171 জন ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। লিওনেল মেসির জোড়া গোলে কলোরাডো র্যাপিডসকে 3-2 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে টানা 7ম ম্যাচে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টাইন জাদুকরের দল। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের শেষ দিকে মাতেও সিলভেত্তির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান জার্মান বেরতেরামে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কলোরাডো। পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান কমান ড্যারেন ইয়াপি। পরে আরেকটি আক্রমণ থেকে কলোরাডো সমতা ফিরলেও ৭৯ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে অসাধারণ এক গোল করে আবারও দলকে এগিয়ে দেন মেসি। ম্যাচের শেষ দিকে 10 জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। রোমাঞ্চ, নাটকীয়তা আর উত্তেজনায় ভরা ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাই ব্রেকারে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 2-2 গোলে ড্র ছিল। টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতে চতুর্থ কোপা ডেল রে ট্রফি ঘরে তুলল সোসিয়েদাদ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতেও কমেনি গ্রাহক ভোগান্তি, প্রভাব পড়তে পারে পরিবহন ভাড়া, কৃষি পণ্য ও নিত্য পণ্যের বাজারে আশঙ্কা ভোক্তাদের। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করতে বাধ্য হয়ে তেলের দাম বৃদ্ধি, দাবি জ্বালানি মন্ত্রীর। দাম বাড়ানোর পরেও ভর্তুকি দিতে হবে সরকারকে। জ্বালানির মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা, ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা। বিশ্ববাজারে দাম কমলেও দেশে বাড়ানো দুঃখজনক। দায়িত্ব নেয়ার পর কাল প্রথম বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লায় হামে ৩ শিশুর মৃত্যু, প্রকোপ বাড়ায় অনলাইন ক্লাসের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট, কাল শুনানি। এবং আমেরিকার সাথে দ্বিতীয় দফা আলোচনায় তারিখ নির্দিষ্ট হয়নি, জানালেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লিতে তলব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।